বাংলাদেশের প্লেয়াররা যদি হামজা সুমিতদের কাছে শিখতে না পারেন, এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হবে। হামজা সুমিতরা এসে দলের মান এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে যেটা এখন কোচের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এইটাকে মেনটেন করা। বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই মুহূর্তে হামজা চৌধুরী। এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য 1-1 গোলের ড্র জয়ের সমান না। তবে ওভারঅল বাংলাদেশের জন্য ইটস মানে গুড ফাইট ব্যাক। বাংলাদেশের স্টার্টিং 11 দেখে মনে হয় না যে বাংলাদেশ জিততে নেমেছে। আপনি যখন জিততে নামবে তখন আপনাকে শুরু থেকেই জেতার চেষ্টা করতে হবে। বাংলাদেশের স্টার্টিং 11টা আরেকটু বোধহয় সাহসী হলে পারত। ফাহমিদুল নামার পরেই বাংলাদেশের অ্যাটাকে ধার বেড়েছে। তিনি তো হামজা সুমিতদের কোচিং করাতে বাংলাদেশে আসেন নাই। আমরা সম্ভবত ওই রেড কার্ডের সুযোগেই গোলটা দিতে পেরেছি। হামজা চৌধুরী ফিল করেন যে দিন শেষে এইটাই খেলা। কিউবা মিচেলকে বাংলাদেশের সম্ভবত দরকার ছিল। হংকংয়ের মাটিতে গিয়ে 1-1 গোলের ড্র, এটা কি আমাদের জয়ের সমান কিনা? না, এটা বাংলাদেশের জন্য মোটেই জয়ের সমান না। এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য 1-1 গোলের ড্র জয়ের সমান না। কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা ভালো রেজাল্ট এই কারণে যে বাংলাদেশ অনেকদিন ধরে চেষ্টা করছিল, কিন্তু আওয়ে ম্যাচে গিয়ে বাংলাদেশের রেজাল্টটা আসছিল না। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ একটা পয়েন্ট পেয়েছিল। এইখানে বাংলাদেশ পিছিয়ে পড়ার পরে ওই হস্টাইল ক্রাউডের এগেনস্টে বাংলাদেশের সমতায় ফেরাটা বাংলাদেশকে হয়তো আগামী দিনে একটু ভিত্তি করে দেবে, কিন্তু এটা মোটেই জয়ের সমান না। বরং বাংলাদেশের এই ড্র নিয়ে আক্ষেপ করা উচিত যে কেন বাংলাদেশ জিতলো না। এই আক্ষেপই একটা সময় বাংলাদেশকে হয়তো পথ দেখাবে কি করে ম্যাচ জিততে হয়। তবে ওভারঅল বাংলাদেশের জন্য ইটস মানে গুড ফাইট ব্যাক। বাংলাদেশ খুব ডিফেন্সিভ খেলেছিল, মানে এটা বাংলাদেশের স্টার্টিং 11 দেখে মনে হয় না যে বাংলাদেশ জিততে নেমেছে। বাংলাদেশের প্রাইমারি টার্গেট ছিল সম্ভবত হংকং চায়নাকে একটু রেসপেক্ট দিয়ে খেলা, মানে 5 ব্যাক লাইন যেটা বাংলাদেশ ইউজ করেছে আজকের ম্যাচটায়, ওইটার আসলে মানে প্রয়োজন ছিল কিনা এই প্রশ্ন উঠতে পারে। আর যে ম্যাচে আপনি জিততে নেমেছেন সেই ম্যাচে 5 ব্যাক লাইন আপনাকে জেতাবে কিনা সেটাও আরেকটা প্রশ্ন। তো ওই অ্যাপ্রোচ বাংলাদেশের ফার্স্ট হাফে খুবই মানে একটু রোয়েশ হয়ে অ্যাপ্রোচ ছিল, সেটা তো হামজা চৌধুরীও ম্যাচ শেষে বলেছেন। তো ওই আক্ষেপটা যে তিনি করেছেন তার মানে হচ্ছে আপনি যখন জিততে নামবেন তখন আপনাকে শুরু থেকেই জেতার চেষ্টা করতে হবে। আপনি যখন সেকেন্ড হাফে একবার মানে পেনাল্টিতে পিছিয়ে পড়লেন, তখন তো আপনার জন্য অ্যাওয়ে ম্যাচে ভালো করা খুব কঠিন। বাংলাদেশের স্টার্টিং 11টা আরেকটু বোধহয় সাহসী হলে পারত। ফাহমিদুল যেমন শুরুতে নামতেই পারতেন, আর এইরকম ম্যাচে তাকে ডিমান্ডও করে এইরকম ম্যাচে। এবং আরেকবার দেখেন যে সাবস্টিটিউশনগুলো বাংলাদেশের ম্যাচ চেঞ্জ করে দিয়েছে। ফাহমিদুল নামার পরেই বাংলাদেশের অ্যাটাকে ধার বেড়েছে, যদিও তিনি একটা ভালো সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। বাংলাদেশের এই চেঞ্জগুলোও সেকেন্ড হাফে যে চেঞ্জ হয়েছে এইটাও সেকেন্ড হাফে শুরুতে করা যেত ফার্স্ট হাফের স্লো অ্যাপ্রোচ দেখার পরে, কিন্তু বাংলাদেশ একটু ওয়েট করলো। এই যে ওয়েট করার মেন্টালিটিটা না, এইটার বাইরে বোধহয় কিছু ভাবার সুযোগ এসছে বাংলাদেশের, যে বাংলাদেশ শুধুমাত্র অপোনেন্টের উপরে ভরসা করবে না, বাংলাদেশ একটু প্রোঅ্যাক্টিভও হবে। বাংলাদেশ নিজেদেরকে একটু চাপিয়েও দিতে চাইবে। যদিও আওয়ে ম্যাচের হিসাব যদি আপনি বলেন তাহলে সেটা মানে সবসময় একটু ট্রিকি, সেই অনুযায়ী হয়তো কোচ পরিকল্পনা সাজিয়েছেন, কিন্তু কোচকে নিয়ে বোধহয় এই জায়গাতেই লোকেদের একটু কমপ্লেইন যে আর একটু সাহসী কেন নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে যে হাভিয়ার কাবরেরা নিজেও এরকম পরিবেশ পরিস্থিতিতে আগে কখনো পড়েন নাই। তার কোচিং যে ক্যারিয়ার সেটা যদি দেখেন, তিনি তো হামজা সুমিতদের কোচিং করাতে বাংলাদেশে আসেন নাই। তিনি যখন বাংলাদেশে আসেন তখন বাংলাদেশে যে ফুটবলাররা খেলেন তাদের নাম বাংলাদেশের বাইরে আর কেউ জানেন না, ইনফ্যাক্ট বাংলাদেশের লোকেরাই জানতেন না। কিন্তু এখন দেখেন বাংলাদেশের লোকেরা সবাইকেই কম বেশি চেনেন, সব ফুটবলারকে, কে নাই, কে থাকলো, কে আসলে ভালো হতো, এটা আলোচনায়। এই যে প্রেশারটা, এই চাপ নেওয়ার মতো ক্যাপাসিটি আসলে স্প্যানিশ কোচিং প্যানেলের আছে কিনা, এইটা একটা আসলেই প্রশ্নের জায়গা, এবং আসলেই এটা নিয়ে ভাবার সুযোগ বাংলাদেশের সামনে আছে। হামজা সুমিতরা এসে দলের মান এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে যেটা এখন কোচের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এইটাকে মেনটেন করা। আমরা সম্ভবত ওই রেড কার্ডের সুযোগেই গোলটা দিতে পেরেছি। যখন রেড কার্ডটা দেখেছে হংকং চায়না তখন আমরা জানে পানি পেয়েছি, আমরা তখন দ্বিগুণ উৎসাহী হয়েছি। তখন আমাদের আর হারানোর কিছু নেই, তখন যা করার দরকার ছিল তাই বাংলাদেশ করেছে। কামব্যাকটা কমপ্লিট করতে পারলে খুব ভালো, তোমার একটা গোল দিতে পারলে তো বাংলাদেশের পক্ষে তো আর সব দিন সব কিছু হবে না, হয় নাই। আওয়ে ম্যাচের একটা রেকর্ড হিসেবে যদি দেখেন আপনি, তাহলে 1-1 গোলে ওই হিসাবে আপনি মানে ভালো বলতে পারেন, এর বাইরে আর কিছু নয়। না, হামজা চৌধুরী এটা ফিল করবেন কি করে আমি জানি না। হামজা চৌধুরী ফিল করেন যে দিন শেষে এইটাই খেলা। তার ইনস্টাগ্রাম স্টোরিটা বা পোস্টটা তো বোধহয় দেখেছেন, ওই হংকং চায়নার কাছে 4-3 গোলে হারার পরে, যে ফুটবল খেলাটাই তো এমন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাবে। এবং এরপরে তিনি হাসছিলেনই, প্রথমে মন খারাপ করেছেন, পরে দেখলাম হাসছিলেন। এবং ম্যাচের আমার তার কথাও ছিল, তখন তিনি আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, মানে 5 মিনিটের ভেতরে তার এই যে মুড শিফট, মানে যখনই বাস্তবতায় আসছেন তখন তিনি বাস্তব কথাবার্তা বলছেন, জিততে হবে, এই করতে হবে, সেই করতে হবে।
এটা ম্যাচিউরিটি, মানে এইটাই হামজা চৌধুরী। হামজা চৌধুরী এতে হামজা চৌধুরী জানেন যে আজকে মন খারাপ হবে, কালকে আবার হাসবেন, কালকে কাঁদবেন, কিন্তু প্রসেসটা ঠিক আছে কিনা ওইটাই তিনি আসলে সবসময় দেখবেন। বাংলাদেশের প্লেয়াররা যদি হামজা সমিতদের কাছে শিখতে না পারেন, এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হবে। মানে আমার ধারণা হামজার কাছ থেকে তারা অনেক কিছু শিখছেন এবং আগামীতেও শিখবেন, এবং এই শিক্ষাটা বাংলাদেশকে ভবিষ্যতে কাজে দেবে, যার প্রতিফলন হয়তো আমরা এখনই দেখতে পাচ্ছি না, কিন্তু একদিন দেখতে পাবো। এবং বাংলাদেশের এই ফাইটিং স্পিরিটও আমরা হয়তো একটা সময় এরকম দেখতে পাবো যে বাংলাদেশের ফুটবল ম্যাচ এখন আমরা সবাই মিলে দেখছি না, একটা আগ্রহ নিয়ে সবাই দেখতে বসছে যে বাংলাদেশ বোধহয় এই ম্যাচে কিছু না কিছু একটা পাবে, একটা গোল, একটা জয়, একটা ড্র। এই আগ্রহ কি এক বছর আগে ছিল নাকি? ছিল না তো। বাংলাদেশ, বিশ্বাস করেন, আগের বছর, এক বছর আগে বাংলাদেশ অপোনেন্টের হাফে বল নিয়ে ঢুকতেই পারতো না। 2-3 বার পারতো, রাকিব দৌড়ে যেতেন, রাকিব একটা বল কাটব্যাক করবেন, বক্সের ভেতরে কেউ নাই। হ্যাঁ, মানে এইটাই বাংলাদেশের সিকোয়েন্স ছিল। বাংলাদেশ লং থ্রো থেকে অ্যাটাক সাজাতো। সেইখান থেকে বাংলাদেশের যে এই যে ম্যাসিভ চেঞ্জ, এবং বাংলাদেশকে এখন যে কোনো দলের বিপক্ষেই, এশিয়ার এই দিককার দলের, মানে বিশ্বকাপ যারা খেলে তাদের কথা বলছি না, কিন্তু এই যে হংকং, সিঙ্গাপুর অথবা মিডল ইস্টের দলগুলো, ওমান হতে পারে, তাদের কাছে যখন বাংলাদেশ খেলতে যাবে দেখবেন বাংলাদেশ তাদেরকে শ্রদ্ধা করবে, এবং বাংলাদেশও ওই ম্যাচে ফাইটিং একটা স্পিরিট দেখাবে। বাংলাদেশের সঙ্গে এখন থেকে আপনাকে লড়েই জিততে হবে। বাংলাদেশ আপনাকে হেসে খেলে ম্যাচটা আর দেবে না আগের মতো। বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই মুহূর্তে হামজা চৌধুরী। এখন এইটাকে অন্যরকমভাবে আপনি দেখতে পারেন, কারণ হচ্ছে ব্যাপারটা হামজা চৌধুরী বড় এই কারণে, কারণ ফুটবল খেলাটার এমন সামর্থ্য আছে পুরো বিশ্বে আপনাকে সে জানান দিতে পারবে, এবং ওই খেলার স্টাররাই ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে নাম কামান। এটাই হচ্ছে সাধারণত হয়ে থাকে। আপনি ফুটবলের পরিধিটা চিন্তা করেন, হংকংয়ের মানুষ লেস্টার সিটির খেলা দেখেন, আপনি কোনো এক কোনায় যান, পেরুতে যদি যান, আপনি দেখবেন যে লেস্টার সিটি আছে, লেস্টার সিটিকে তারা চেনেন, লেস্টার সিটির ক্যাপ্টেন হামজা চৌধুরী, এইটাও তিনি জানেন, লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী একটা FA কাপ জিতেছেন, এইটাও তারা জানেন, কারণ ফুটবলের ব্যাপ্তি এত বড়। এই কারণেই হামজা চৌধুরীর ব্যাপ্তিও ঠিক অতখানি সুবিশাল। তিনিই পারেন বাংলাদেশকে ট্রুলি পুরো বিশ্বে ছড়িয়ে দিতে। একটা নাম অনেক সময় একটা দেশের বিজ্ঞাপন হয়ে যায়। হামজা চৌধুরীর ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে সেইটা সত্যি, যেটা হয়তো ক্রিকেটের অনেক ক্ষেত্রে নাই। আপনি দক্ষিণ এশিয়ার বাইরে গেলে অনেক সময় দেখা যাবে যে ক্রিকেট খেলাটাকেই ওনারা হয়তো খুব ভালো মতো চিনছেন না। ওটা কোনো প্লেয়ারের দায় নয়, ওটা ক্রিকেটের হয়তো বৈশ্বিক না হতে পারার একটা দায়। তাই এই কারণে আমি যেটা বিশ্বাস করি যে হামজা চৌধুরী আসলে পুরো বিশ্বে বাংলাদেশের ফুটবলের ইমেজটাকে যেভাবে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টায় আছেন এবং ধরছেন, সেটা বাংলাদেশকে ফুটবলিং নেশন হিসেবে এখন পরিচয় করিয়ে দিতে পারছে গোটা বিশ্বে। কিউবা মিচেলকে বাংলাদেশের সম্ভবত দরকার ছিল। আপনি ফার্স্ট ম্যাচে সমিত সোমকে নামাতে পারেন নাই হচ্ছে তার টায়ার্ডনেসের কারণে বা অজুহাতে। ওই ম্যাচে তো কিউবা মিচেল খেলতে পারতেন, নামতে পারতেন, শুরু করতে পারতেন, পরে হয়তো উঠে দিতেন, সমিত সোমকে নামাতেন, বা প্রথমে সমিতকে খেলিয়ে হইতে পারতো। কোচের কাছে কৌশলে মনে হয় নাই, দিন শেষে তিনি আসলে তাকে দলে নেন নাই। আমি কথা বলে কিছু করতে পারবো না, কথাটাই বলতে পারবো, কিন্তু কোচ দিন শেষে যে প্ল্যানটা সাজিয়েছেন তাকে সেই প্ল্যানে এক্সিকিউশন করার সুযোগটা আসলে সবার করে দেওয়া উচিত। তিনি যদি মনে করেন যে আমি লিওনেল মেসিকেও দলে নেব না, কিন্তু আমি বিশ্বকাপ জিতে আসবো, তো যেতেন, আপনার হাতে ক্ষমতা আছে। কিন্তু কোচের আসলে স্বাধীনভাবে কাজ করতে পারাটা, সে যেই কোচই হোক না কেন, এটা খুবই জরুরি। ফুটবলে কোনো কোচের ওপর দিয়ে কেউ যদি মাতবরি করতে যায়, ওইটা আসলে আর ফুটবল থাকে না, ওইটা আসলে আর খেলা থাকে না, এটা খেলার সাথে নফরমানি করা হয়, এবং এই কাজ আসলে কোনোভাবেই কারো দিক থেকে, কোনো দিক থেকে করা উচিত না। যেই দিন আমরা কোচ, সেই কোচ যদু হোক, মধু হোক, কদু হোক, তাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিতে পারবো, তখনই সেই কোচকে আমরা আসলে জাজ করতে পারবো যে ইফ হি ইজ রাইট অর রং।